আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ নির্দেশ দেন। এরপর প্রায় ৩ ঘণ্টা চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যান আটকে রাখে তার অনুসারীরা। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, এতে এক আইনজীবী নিহত হন, আহত হন বেশ কয়েকজন। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত। মঙ্গলবার পৌনে ১২টার দিকে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার বিকেলে তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বাকি 3টা পিটিশন ছিল, ওখানে 3টা পিটিশন মঞ্জুর হয়েছে। তার মধ্যে ছিল ডিভিশনের পিটিশন, সেটাও মঞ্জুর হয়েছে। খাবারের বিষয়ে এবং ওষুধের বিষয়ে সেটাও মঞ্জুর হয়েছে। আর ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য একটা পিটিশন ছিল, সেটাও মঞ্জুর হয়েছে। কারাগারে নেয়ার সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে তার ভক্ত সমর্থকরা। মুক্তির দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে তারা। চিন্ময় ব্রহ্মচারীকে কারাগারে নিতে ব্যাপক বাধার মুখে পড়ে পুলিশ। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভিতরে ঢুকছে তারা একসাথে আমাদের আইনজীবী মেরে ফেলছে, আরো দুজনকে আহত করছে, নিয়ে গিয়ে মারছে। এটা বর্তমান সরকারকে বিভ্রান্ত করার জন্যই মূলত এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। অনেকক্ষণ পুলিশের চেষ্টা করছে, পুলিশ ওদেরকে হামলা করে নাই। হামলা না করা সত্ত্বেও ওরা পরবর্তীতে পুলিশের গাড়িতে হামলা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যায় নগরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। চট্টগ্রামে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা টাঙানোর অভিযোগে গত ৩১ অক্টোবর চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ওই নেতাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। নুসরাত জাহান সিনথি, আরটিভি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডক্টর ইউনূস সবাইকে শান্ত থেকে অপ্রীতিকর কাজে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। আইনজীবী নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে চট্টগ্রাম সহ ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে বলেছেন। বার্তায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসকনের আন্দোলনের পেছনে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। দেশের বিভিন্ন থানায় হওয়া মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি। এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছুটা থ্রেট থাকবেই। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও হামলাকারীদের গ্রেফতার না করলে শুধু দেশে নয় সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র সুমন কুমার রায়। চিন্ময় কুমারকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, চট্টগ্রামে আইনজীবীর উপর হামলা সহ অন্যান্য সহিংসতার ঘটনা পরিকল্পিত। কিছু দুষ্কৃতকারীদের জন্য যেন সনাতন ধর্মের মানুষ যেন আক্রান্ত না হয় সেদিকে সরকারকে দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। সরকারকে এটা বুঝে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে। কোনো উপেক্ষা নয়, উপেক্ষা কিন্তু আরো বেশি গভীর সমস্যা তৈরি করতে পারে।
এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে ভারতকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে ইসকন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বার্তায় এই কথা জানায় তারা। সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংগঠনটি জানায় ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। এদিকে চিন্ময় দাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের বিষয়টিতে নিন্দা জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মিথ্যা অভিযোগ এনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রতি সংখ্যালঘুদের মত প্রকাশের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। চিন্ময় দাসকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ ও সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত বিকৃত তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় দাসকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরিপ্রেক্ষিতে রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাতে রাষ্ট্রীয় ভাস্কর্যে জড়ো হয়ে তারা দাবি তোলেন দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করার। ইসকনের কর্মকাণ্ড ও চট্টগ্রাম কোর্টপাড়ায় সহিংসতার খবর আগে থেকে গোয়েন্দা সংস্থাগুলো কেন জানল না সে প্রশ্ন তোলেন তারা। 24 ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে মশাল মিছিল বের করে সংগঠনটি। লাল জুলাইয়ের পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না। আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। দেশে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা লুটপাটের টাকা ব্যবহার করছে জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রদ্রোহিতার ঘটনায় যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আশিকুল আলমের রিপোর্ট জানাচ্ছেন সুমন তানভীর। যারা বস, বিশেষ করে যারা সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজনে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার লুটপাটের অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে জানান নাহিদ ইসলাম। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে। পতিত স্বৈরাচার গণমাধ্যমকে দোসরে পরিণত করায় মিডিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে। এখন তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা রাখতে হবে। বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল, এটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে। এরকম সাংবাদিক কিন্তু প্রচুর। তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 1000 টাকার বিনিময়ে লাখ টাকা ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্ররা নস্যাৎ করেছে বলেও জানান উপদেষ্টা। গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে হামলা। সুমন তানভীর, RTV, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র। সকালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। ঢাকার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে সবাই মিলে বিদায় করেছে তাদের দোসরদেরও সেই পথেই হাঁটতে হবে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ক্ষতি হবে গণতন্ত্রের। দেশকে নেতৃত্ব দিতে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের তৈরি করতে বিএনপি নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। এই দেশের গণতন্ত্রের স্বার্থে একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। রাজধানীর গুলশানে একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষ গ্রন্থের প্রকাশের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এদিকে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে ভোটের তারিখ ঘোষণা করতে হবে। আমরা আশা করি নির্বাচন কমিশন অতি দ্রুত একটি রোডম্যাপ দেবে। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্ট নবায়ন করা, ভোটের একটা তারিখ ঘোষণা করা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। খান আলামিন, RTV, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সহ ৬২টি প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়ে এমনটি জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের কাছে সবার মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়ে সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান আলী রিয়াজ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সালাউদ্দিন আহমেদ জানান, জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে প্রজাতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব করেছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় গোটা জাতি একমত এমন দাবি করে বিচারাধীন এই বিষয়টি রায় গণমানুষের পক্ষে যাবে বলেও মনে করেন তিনি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা জনগণ, এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল 48, 56 and 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। এখন পর্যন্ত ওয়েবসাইটে ৫০,০০০ মানুষ প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে কমিশন প্রধান জানান, যাচাই বাছাই শেষে প্রস্তাব প্রস্তুত করবেন তারা। কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে
আমাদের সুপারিশগুলো দিতে পারবে। সংবিধান সংস্কার নির্বাচনের আগে না পরে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার ঠিক করবে বলে জানায় তারা। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রমাণিত বন্ধু ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সামরিক ও ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্কের পরিধি বাড়াতে চায় তুরস্ক। জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠকে এই ইচ্ছার কথা জানান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সায়ের। রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় জানান তুরস্কের রাষ্ট্রদূত। মেশিনারিজ এবং নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরঞ্জাম দরকার তারা সমস্ত ক্ষেত্রে এখন সারা দুনিয়াতে নেতৃস্থানীয় দেশগুলোর ভিতরে আরেকটি মুসলিম কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ তারা একটা ডেমোক্রেটিক সিস্টেমকে সেখানে ফলো করে। আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সেই দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয়, প্যালেটেবল হয়, সেই জন্য দ্বিপক্ষই এই ব্যাপারে কাজ করবে। কিশোরগঞ্জের ভৈরবে স্বামী স্ত্রী ও তাদের 2 শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় উপজেলা শহরের রানীর বাজার এলাকার একটি বহুতল ভবনের 7 তলা থেকে মরদেহ উদ্ধারের কথা জানান ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া। পুলিশ জানায় নিহত জনিচন্দ্র বিশ্বাস, তার স্ত্রী নিপা রানী বিশ্বাস, ছেলে কথা বিশ্বাস ও ধ্রুব বিশ্বাস ওই বাসায় প্রায় 1 যুগ ধরে ভাড়া থাকত। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিসকান্দিতে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। দুটি সন্তান স্ত্রী সহ হত্যার পর সে নিজে আত্মহত্যা করাটা এটা আসলে বুঝে আসছে না। এখন আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। আমাদের ক্রাইম সিন আসতেছে, আইসা বিস্তারিত আরো আমরা তদন্ত করব, দেখব ঘটনাটা আসলে কি। তবে ধারণা করা হচ্ছে যে নিজেই মনে হয় ধারণা করা হচ্ছে নিজের আত্মহত্যাই করছে। তারপরেও আমরা তদন্ত করে দেখব, ক্রাইম সিন এসে আমাদের বিস্তারিত বিষয়টা নেবে তারা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।